ভাঙন নিয়ে খুব চর্চা হচ্ছে। কোন নেতা, চুনোপুটি নেতা বারবার বলছে না যে নওশাদ সিদ্দিকীকে হারাবো হারাবো হারাবো, আর আমি বলেছি ওর কথায় আমি কেন পাত্তা দেবো ভাই? ওর নেতার সাথে আমার লড়াই। ও যে বলছে ওর মতো 4-500 নেতা ওই দলে আছে, ওর নেতার সাথে আমার লড়াই। ওর নেতাকে বলুক ভাঙড়ে দাঁড়াতে সাহস থাকলে। তো ব্যাপারটা হচ্ছে এটা নয়, আমাকে হারাবে বলে হই হই করছে কেন? শুভেন্দু অধিকারী যে সকাল বিকাল হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেবে এই কথা বলে বেড়ায়, যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে জঙ্গিদের সাথে যুক্ত আছে বলে দেখে দিচ্ছে, সেই শুভেন্দু অধিকারীকে হারানোর কথা একবারও বলেছে ভাই? বলেছে? কেন বলেনি? আর নওশাদকে কেন হারাবের কথা বলেছে? এই নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হয়ে কথা বলছে, এটাই আমার অপরাধ। নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের হয়ে কথা বলছে, এটাই অপরাধ। নওশাদ সিদ্দিকী তাহিরপুরের, এই তাহিরপুর না তারাপুর ওটা, যে বিড়ি শ্রমিকদের জন্য যে হসপিটালটা বন্ধ হয়ে পড়ে আছে সেটা খোলার জন্য কেন বিধানসভার মধ্যে কেন মন্ত্রীকে জবাবদিহি করছে, তাই সেটাই অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ এটাই। শামশেরগঞ্জ ফারাক্কার মানুষ প্রতি বছরে গঙ্গা ভাঙনে ধ্বংস হয়ে যাচ্ছে কেন? গঙ্গা ভাঙন রোধ করতে হবে, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ 26,000 যে চাকরি বাতিল হয়েছে, ওর মধ্যে 15,000 মতো যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে অবিলম্বে তাদেরকে স্কুলে ফেরানো হোক, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকী রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যায়, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ হচ্ছে এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা কেন চাকরি করবে, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ হচ্ছে কেন মুসলমানের হয়ে কথা বলবে, কেন দলিতের হয়ে কথা বলবে, কেন আদিবাসীর হয়ে কথা বলবে, কেন শিক্ষার কথা বলবে, কেন স্বাস্থ্যের কথা বলবে, কেন জাতীয়তাবাদী মানুষ গড়ে তোলার কথা বলবে, এটাই হচ্ছে আমার অপরাধ। আর আমি যদি ওদের মতো গালাগালি পচলি স্টেজে করতাম, ওই বলতো নওশাদ ভাই দারুণ লিডার। বুঝতে পারছেন না আমার অপরাধটা কি? বুঝতে পেরেছেন তো? আমি আপনার হয়ে কথা বলছি বলে। ঠিক ওই রকম অপরাধ আমাদের মধ্যে একজন করেছে, তাকে খুন হতে হলো। কে জানেন? হ্যাঁ, আনিস খান তো আছে, আর একজন রিসেন্ট। অবশ্যই আনিসকে তো রাজ্য সরকারই মেরেছে। বলছিল আমার ফেভারিটকে ফেভারিট জায়গায় পাঠিয়ে দিয়েছে। বলুন, যাক, এখন বড় বড় নতুন নেতা যুক্ত হচ্ছে, আরও হবে। কি বলতে যাচ্ছিলাম? ও, একজনকে খুন হতে হয়েছিল। কে বলুন তো? ভুলে গেলেন নাকি? এত তাড়াতাড়ি ভুললে হবে না। তিলোত্তমা কলকাতায় আর.জি. কর হসপিটালে খুন করেছিল, মনে আছে? ওর ঘটনাটা একটু শুনবেন আপনারা? এটা শোনা দরকার তো নাকি? হ্যাঁ, শুনবেন আপনারা। তাকে কেন খুন হতে হয়েছিল? তাকে খুন হতে হয়েছিল এই কারণেই, তার অপরাধটা আমার মতোই ছিল। ও মানুষের হয়ে কথা বলতে গিয়েছিল। তিলোত্তমার অপরাধটা এটাই ছিল, ওই আর.জি. কর মেডিকেল কলেজের মধ্যে নোংরামি হতো। কেমন নোংরামি? ওই যে ওখানকারের যে মর্গে ছিল, যেখানে লাশ থাকে, সহজে লাশ কাটা ঘর যেটা আমরা বলি, ওইখানে একটু সুন্দর মেয়ে, অল্প বয়সী মেয়ে কেউ মারা গেলে ওদের সাথে নোংরামি করতো এই ডাক্তারগুলো। ভাবে বুঝুন, আপনার আমার বাড়ির মেয়ে কিন্তু ওরা যেন মারা যায়। হিন্দু বাড়িটা আমার বাড়ির বাইরে কি? মুসলমান বাড়িটা আমার বাড়ির বাইরে কি? আপনার বাড়িটা কি আমার বাড়ির বাইরে? না পাপ্পু চ্যাটার্জি নাকি ব্যানার্জি, পাপ্পু চক্রবর্তীর বাড়িটা কি আমার বাড়ির বাইরে নাকি? এনার বাড়ির মেয়ে কি আমার বাড়ির মেয়ে নয়? আমার বাড়ির মেয়েকে আমাকে যতটা প্রোটেকশন দিতে হবে, এনার বাড়ির মেয়েকেও আমাকে অতটাই প্রোটেকশন দিতে হবে। বসুন তো, আপনার বাড়ির মেয়েদের যারা মারা যেত ওই মর্গে থাকতো, এই কিছু কুলাঙ্গার ডাক্তার, তারা ওই মেয়েগুলোর সাথে নোংরামি করে ভিডিও, মৃত মেয়েগুলোর সাথে, ভাবুন একটু, মৃত মেয়েগুলোর সাথে নোংরামি করে ভিডিও করে বিদেশে বিক্রি করতো। আর আমাদের তিলোত্তমা ওর প্রতিবাদ করছিল। আপনি যখন হসপিটালে ট্রিটমেন্ট নিতে যেতেন, ডুপ্লিকেট ঔষধ দিত আপনাদেরকে, এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল। আপনি আমি যখন, আপনার আমার বাড়ির মেয়েগুলো যখন ওটি রুমের মধ্যে ঢুকতো, এরা সেখানে ডাক্তাররা ওখানে মচ্ছব বানাতো, এর প্রতিবাদ আপনার আমার বাড়ির তিলোত্তমা করেছিল। সেই জন্যই মেয়েটিকে প্রথমে খুন করে তারপরে ধর্ষণ করিয়েছে। এবার বলতে পারেন ধর্ষণ, খুন করে কেন ধর্ষণ করালো? এখানে যদি একটা লাশ পাওয়া যায় এই দমকল এলাকাতে, প্রথমে আমরা বলি আহারে কেন ওকে মেরে দিল, এই কারণটা খুঁজি না? যাতে করে ওই মেয়েটিকে কেন মেরেছে, ধর্ষণ এই জন্যই করানো হয়েছে যাতে আমরা বলি ধর্ষণ করেছিল, নামটা বলে দিতে পারে, ওই জন্য মেরে দিয়েছে। কেসটা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আপনার আমার মতো মানুষ সারা রাজ্যের জাত ধর্ম নির্বিশেষে ফুরফুরা শরীফ থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে
বিভিন্ন জায়গার মানুষ রাস্তায় নেমে যখন প্রতিবাদ করলাম, তখন আমরা কিছু জানতে পারলাম আসল রহস্যটা কি। এইগুলো শুধু তাই নয়, এরা এত বড় অপদার্থ ডাক্তার আমাদের তিলোত্তমের প্রতিবাদ করেছিল, মৃতদেহগুলোকেও এরা বিক্রি করে দিত, হাড় গোড় এরা বিক্রি করে দিত মৃতদেহের, এর প্রতিবাদ করেছিল। তাহলে আমাদের জন্য করেছিল তো, আমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে ওকে খুন হতে হলো। ওর পরিবার মানে আমাদের পরিবার, এখনো কিন্তু আমরা বিচার পাইনি। আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দিচ্ছে। শুভেন্দু অধিকারীকে বলবো, যদি সত্যিকারে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই হলো, দুটো জিনিস আগে করে দেখাও, দুটো জিনিস আগে করে দেখাও। প্রথম কথা হচ্ছে, শুনেছি শুভেন্দু বাবুর পেট্রোল পাম্প আছে অনেক কটা, পেট্রোল পাম্পের সামনে লিখে দেও হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল নাই, তাহলে মুসলমানে বিক্রি করবো না। একটা করে দেখাও, তাই না? তাই তো, ও তুমি বিজনেস মুসলমানদের কাছ থেকে করে নিচ্ছ, মুসলমান ছেলেরা ভুক ভাগ বাইক নিয়ে আসছে, তেল ভরছে, চলে, তখন ভাল লাগছে। আর শুধু গরিব হিন্দুর কাছে গিয়ে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ। আর দ্বিতীয় কথা হচ্ছে, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি আমি নতুন করে বলবো না, আমি ধর্ম দিকে প্রতিবাদ করি না, কিন্তু আজকে বলতে এই জন্যই বাধ্য হচ্ছি। তাহলে তিলোত্তমার হিন্দু ধর্মীয় পরিচয়, ভাই হিন্দু সবাই জানি এটা আমরা। তো তিলোত্তমার যারা খুনি তাদের সব কটাকে ধরে জেলের মধ্যে ঢুকাও। কেন বলছি জেলের মধ্যে ঢুকানোর জন্য বলছি আমি, কেন জেলের মধ্যে ঢুকানোর জন্য বলছি? এই জন্যই কলকাতা হাইকোর্ট দেখলো এই মামলাটার যদি রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশকে যদি দিই, তাহলে নিরপেক্ষতার সাথে নাও হতে পারে। সেই জন্য এই মামলাটা কাকে দিয়েছিল? সিবিআইয়ের হাতে। আর শিয়ালদা কোর্ট থেকে যে অর্ডার হলো, ওই সঞ্জয় রায় বলে ছেলেটি যে মানে হলো কনভিক্ট হলো, ও যে রায় দিয়েছে সেই রায়ের যে কপি আছে, সেখানে বলা হচ্ছে সিবিআই বা উকিলদের মাধ্যমে জানতে পারছি কলকাতা পুলিশ যে তদন্তটাই করেছে, সিবিআই সেই তদন্তটাই চালিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? মানে সিবিআই নতুন করে তদন্ত করেনি। তাহলে কেন করেনি? কাকে বাঁচাচ্ছিল? কলকাতা পুলিশ কাকে বাঁচাতে পারে? তৃণমূলের নেতাদেরকে, কারণ কলকাতা পুলিশের হেড যিনি, পুলিশের হেড মন্ত্রী যিনি, তিনি তৃণমূলের নেতা। আর সিবিআই এসে কাকে বাঁচালো? সেই তৃণমূলের নেতাকে বাঁচালো। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিচ্ছি, একটা প্রমাণ। ওই জায়গায় সিবিআই দাবি করছে ওই রাত্রিরে যেখানে তিলোত্তমাকে যেখানে খুন করেছে, ওই যে করিডোরটা ছিল, ওই করিডোরে 54 থেকে 55 জন যাতায়াত করেছে। এই তিলোত্তমার কথা বলছি বলে কারো রাগ হচ্ছে না তো শুনতে? রাগ হচ্ছে নাকি? একদম ওসব যেন মাথায় না ঢুকিয়ে দেয়। যাবে শুভেন্দু অধিকারী যা করছে আর মমতা ব্যানার্জি তাকে যা করার সুযোগ দিচ্ছে, আমার তো ভয় লাগছে। পাড়ায় পাড়ায় না দ্বন্দ্ব লেগে যায়। মমতা ব্যানার্জি পূর্ণ সহযোগিতা করছে। মমতা ব্যানার্জি যদি ওর ঘাটটা ধরে জেলের মধ্যে ভরে রাখতো না, তাহলে আমাদের হিংসা দেখতে হতো না। মমতা ব্যানার্জি ওকে ছেড়ে রেখেছে, কারণ ওকে ছেড়ে রাখলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হলে দুজনে মিলে ক্ষমতায় থাকবে। ওরা ভাগযোগ করে ক্ষমতায় আছে ভাই। আমি মনে করি শুভেন্দু অধিকারী হচ্ছে আর মমতা ব্যানার্জি ভাগযোগ করে ক্ষমতায় আছে, ওরা তুই যুক্তি করে ক্ষমতায় আছে। যাক, আমি ফিরে আসি। তো 54-55 জনকে ওই দিনকে রাত্রে ওখান থেকে যাতায়াত করতে দেখেছে সিবিআই। ওই 54-55 জনকে খুঁজে পাচ্ছে না, এরা কারা চিনতে পারছে না। হতে পারে দিল্লি থেকে এসেছে তো ওই জন্য নাও চিনতে পারে, কিন্তু চিনার তো জায়গা আছে। কি জায়গা? যদি ওই 54-55 জনের ছবিগুলোকে সিবিআই তার ওয়েবসাইটে আপলোড করে দিত, সিবিআই তার সোশ্যাল হ্যান্ডেল যত আছে সেখানে আপলোড করে দিত, সিবিআই যদি ইউটিউবার মেনস্ট্রিম মিডিয়াকে দিয়ে দিত, সিবিআই যদি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে দিত যে এই ছবিগুলো আপনারা একবার চালান, এইগুলো কার কে কে একটু খুঁজে যদি কেউ পায়, আমাদের সিবিআই এই নম্বর দিয়ে দিচ্ছে, এখানে যোগাযোগ করবে। তাহলে এই দমকলের কোনো এক কুলঙ্গার যদি ওর মধ্যে যুক্ত থাকতো, তাহলে আমাদের দমকলের মানুষ চিনতে পারা যেত না। তাহলে সিবিআইকে ফোন করে বলতো তো ওর নাম এই, ওর বাপের নাম অমুক, ওই তৃণমূলের অমুক নেতা, তাহলে ধরা পড়া যেত। তাহলে সেই ব্যাটাকে তুলে পড়ে দিত। কিন্তু ওই 54-55 জনের মধ্যে তো তৃণমূলের নেতাদের ছেলে পুলে, ভাই ভাইপো, বড় লোকে সব দামাল ছেলে ছিল। তাহলে তৃণমূলের নেতাদেরকে বাঁচাচ্ছে কে? শুভেন্দু অধিকারীর নেতা অমিত শাহ, তার সিবিআই। এটা বলছি, রেকর্ড হচ্ছে। দেখুন, সেন্ট্রাল লেভেলের, ন্যাশনাল লেভেলের মিডিয়া চ্যানেল এখানে বসে আছে, ন্যাশনাল লেভেলের মিডিয়া চ্যানেল আছে, মেন স্ট্রিম মিডিয়া আছে। আমি একটু বলতে আমার গলা কাঁপছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কেসটা শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে দাফন করে দিয়েছে। যদি কেসটা বাঁচাতে চাই, যারা যারা অন্যায় করেছে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের উচিত হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে 2026 সালের আগে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যে তিলোত্তমা আমাদের জন্য খুন হয়েছে, সেই
তিলোত্তমার পরিবারকে তথা আমরা ন্যায় যতদিন না পাচ্ছি আমরা ঘরে বসে থাকবো না, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে যাব। আচ্ছা, তিলোত্তমা যেদিনকে ডিউটি দিচ্ছিল, আর মেডিকেল কলেজে কি একা ডিউটি দেয় ভাই? আর ডক্টর ছিল না, আর নার্স ছিল না? তাদেরকে তো জিজ্ঞাসা করতে পারতো ঘটনাটা কি। জিজ্ঞাসা করেছে ভাই? আমি এত বড় কথা বলে যাচ্ছি, ওই দিনকে মানে যেদিন ঘটনা ঘটেছে তার পরের দিনে বিদেশিগামী ফ্লাইট গেছে, বিদেশের ফ্লাইট আর টেক অফ হয়তো, ওই ফ্লাইটে খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের নেতার কটা ছেলে পালিয়েছে বিদেশে। যদি সঠিক বিচার শুভেন্দু অধিকারীদের সিবিআই করে তাহলে দেখবেন বিদেশ থেকে ধরে নিয়ে আসছে, হয়তো দুবাই থেকে ধরে নিয়ে আসছে, কালপিটের মধ্যে যুক্ত আছে। এটাও আমি বলে দিলাম, দায়িত্ব নিয়ে আমি বলছি। কেন করছে না? যারা মনে করছেন বিজেপি করছেন একটু একটু যে তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপি করছেন, যারা যে এইবার জব্দ করবে, ও তৃণমূলকে জীবনে বিজেপি জব্দ করবে না, পাড়াতে বরঞ্চ আপনি জব্দ হয়ে যাচ্ছেন। আর যারা ভাবছেন বিজেপিকে ঠকানোর জন্য তৃণমূল, 2021 সালের আগে তৃণমূল ছিল কলকাতায়, আর 2021 সালে এখন বহরমপুর শহর দমকল শহরে চলে এসছে। আর 2026-ও যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠকাবো, তাহলে আপনার বেডরুমে কিন্তু বিজেপি ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? কে আসছে কে যাচ্ছে দেখার দায়িত্ব অনেক নিয়েছি। 75 বছর ধরে 1951 সাল থেকে দায়িত্ব নিয়ে আসছি, কে আসবে কে যাবে, কাকে হারাতে হবে কাকে জিতাতে হবে। নিজের কথা একবারও ভাবলাম না। নিজের কথা যদি ভাবতাম তাহলে ভাইপোর মতো হয়ে যেতেন আপনারা, আপনাদের ছেলেদের চোখের ট্রিটমেন্ট করতে আমেরিকাতে যেতে পারতেন। নিজের কথা ভাবলেন না, পরের কথা শুধু ভাবলেন। ওকে আটকাতে হবে তাকে আটকাতে হবে, একে জিতাতে হবে ওকে হারাতে হবে, এই গল্পতে শুধু আপনি আমি ঘুরলাম। যদি মনে করিয়ে আমাকে জিততে হবে, এবার সময় 2026, আমাকে জিততে হবে, আমি পরিযায়ী শ্রমিক, আমাকে জিততে হবে, আমার বক্সিপুরের ব্রিজ চাই, আমাকে জিততে হবে, আমার এলাকার উন্নয়ন চাই, আমাকে জিততে হবে, আমার এলাকায় ইউনিভার্সিটি চাই, আমাকে জিততে হবে। যদি না মনে করতে পারি, এই 75 বছর ধরে যে ছেলে খেলা করেছে এখনো করতে হবে। মুসলমানকে তো বাঁচাতে 2011 সালের আগে এসেছিল, এখন বুকে হাত দিয়ে বলুন তো মুসলমানের অবস্থা ভালো না খারাপ জায়গায় আছে? এতদিন আর্থিকভাবে দুর্বল ছিলেন, এখন সামাজিকভাবেও দুর্বল হয়ে গেছেন। এই ট্রেনে বাসে দেখছেন না ধর্মীয় স্লোগান তুলে কেমন গালাগালি করছে? ধর্মীয় স্লোগানের সাথে সাথে গালাগালি দিচ্ছে। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনি তো বাঁচাবার দায়িত্ব ছিলেন কাউকে, আপনি বাঁচতে পারছেন? আপনি বাঁচতে পারছেন না, অন্যজনকে বাঁচাবেন বলছেন। হবে কি করে ভাই? আমি এখন ভাই ফর্মুলা সোজা আমার, আগে আমি বাঁচবো তারপরে দিদি বাঁচবে। আমি বাঁচতে পারলাম না, দিদিকে বাঁচাবো, আমি লাভ হবে কি করে? ফর্মুলাটা কাজে লাগান। আপনি বলুন 2011 সালের আগে আপনাকে বলেছিল মুসলমান খাতরে মে হ্যাঁ, মুসলমানরা আমাকে ভোট দাও, তোমাদের জন্য এই করে দেবো সেই করে দেবো। মুর্শিদাবাদকে নিয়ে অনেক গল্প শুনিয়েছিল, সারা রাজ্যের মুসলমানদের অনেক গল্প শুনিয়েছিল। লাভ হয়েছে কিছু? হলে বলবেন আমাকে, আমি তাহলে বন্ধ করে দেবো। লাভ হয়েছে কি বলুন তো? পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে, লাভ করেছে, আর কিচ্ছু করেনি, আর কিচ্ছু করেনি। একটা প্রমাণ দিতে বলুন যেটা মুসলমানদের জন্য করেছে, একটা সিঙ্গেল উদাহরণ আমাকে দিতে বলুন যে এই কাজটা মুসলমানদের জন্য করেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা পরবর্তীতে বিস্তারিত বলবো। ঠিক মোদিজি যেমন ওয়াকাব নিয়েছে মুসলমানদের যেমন উপকার করতে চেয়েছে, ঠিক দিদিমণি ওবিসির নতুন সার্ভে করে ঠিক অতটাই মুসলমানদের উপকার করতে চেয়েছে। এই মনে হয় মোদিজি মুসলমানদের উপকার করবে যেমন বিশ্বাস হয় না। আর ওই ওয়াকাফ সংশোধনী আইনে আপনার নতুন ওবিসি বি যেটা করেছে এই লিস্টে, সেটাও আমার বিশ্বাস হয় না। তার প্রমাণ আমি হাতে নাতে দেবো, কয়েকটা দিন আর একটু বেশি স্টাডি করছি, করে আমি দেবো সব যে কীভাবে মুসলমানদেরকে শেষ করছে। পরবর্তী কোনো সময় এসে দেবো। ফিরে আসি, তো 2011 সালের আগে আপনাকে কি বলেছিল? মুসলমান বিপদে আছে, ভোটটা মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করব। আপনি ভোট দিয়ে দিলেন। কি 2014-তে যেভাবে বলেছিল হিন্দু বিপদে আছে, ভোটটা হিন্দুদের বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু পাপ্পু চক্রবর্তী দা 500 গ্যাসের সিলিন্ডার যেই দামে কিনছে, নওশাদ সিদ্দিকও সেই দামে কিনছে। তো পাপ্পুদাকে তো বাঁচাতে এসেছিল, অন্তত পাপ্পু চক্রবর্তী দাদার গ্যাসের দামটা 50% ডিসকাউন্ট করে দিক, তাহলে তো হিন্দু বিপদ থেকে উদ্ধার হবে ভাই। তা হয়নি। কি হয়েছে বলুন তো? অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান পদে চলে গেছে। জীবনে ব্যাটে বলে হাত দেয়নি, আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে। আর পাপ্পুদার ছেলের অবস্থা তলনিতে রয়ে গেল।
আর আসা যাক আমাদের রাজ্যের মাননীয়া, আমাদের চোখের কি সুরমা, যা যা পাচ্ছে দিয়ে দিচ্ছে। ভালো কথা, দে ভাই, কে বারণ করেনি। আপনাকে বাঁচাতে এসেছিল, চাই 14 বছরে আপনার ছেলের অবস্থা একটু জানতে চাই আমি। আপনাদের ছেলের অবস্থা একটু জানতে চাই আমি। জানিয়ে লজ্জা দেবো না, বাড়ি যাবেন, বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন, ক্লাস 4-5-এর ছেলেগুলোকে ওর ইংলিশে ওর নাম, বাপের নাম লিখে দিতে, আর অঙ্কের বইটা খুলে দিতে বলবেন, অঙ্ক করতে বলবেন। যদি করতে পারে 100টা ছেলের মধ্যে 99টা ছেলে আমি ফেল করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে কি হলো? আপনাকে বাঁচাতে এলো, আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করলো, আর নিজের ভাইপোরটা এমন লেভেলে চোখের ডাক্তার দেখাতে আমেরিকায় যেচ্ছে, যেখানে আমি শুনেছি, সত্য তার কাছে প্রমাণ নেই, যেখানে ডাক্তার দেখাতে যায় ফিজ হচ্ছে 1 কোটি টাকা। আমরা এই হসপিটালে যাই না, কোনো জায়গায় 5 টাকার ফিজ হয়, কোনো 100 টাকা, কোনো 200 টাকা, কোনো 500 টাকা ফিজ হয় না। এই ফিজ যাতে কন্ট্রোল হয় তার জন্য আমি প্রতিবাদ করছি। এই আমরা যাই না বিভিন্ন জায়গায় এক্সরে করি, একটা সারা রাজ্যে একটা রেট হওয়া দরকার। অপারেশন করছে সারা রাজ্যে 1 রেট হওয়া দরকার। তার থেকে যদি কেউ কম নেয়, ওয়েল অ্যান্ড গুড, প্রাইভেটের ক্ষেত্রে আমি বলছি, কিন্তু সেটা হয়নি। আগামী দিন হয়তো হতে পারে, এই দাবিটা বারবার